Mash! Goodness, take that, he says. Just dances and gets to the pitch. সাকিব ছাড়াই মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্য টাইগারদের। টসে হারলেও লড়াকু স্কোর করতে মারমুখী ব্যাটিং বাংলাদেশের। স্টেডিয়ামে উল্লসিত দর্শক সমর্থকদের ভিড়। যদিও আমাদের মধ্যে সাকিব নেই, বাট আমাদের এখন দলের যে অবস্থা তাতে সাকিবকে ছাড়াই আমরা ইনশাআল্লাহ উইন করব। জিম্বাবুকে আমরা হোয়াইট ওয়াশ করার সম্ভাবনাও আছে। বাংলা ওয়াশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ওষুধের মেধা সত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও 17 বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে, বলছে পুলিশ। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ। কমে গেছে ক্রেতার সমাগম, নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। নিম্ন মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলা ও বিশ্বে বাংলাদেশি পণ্যের বাজার ধরে রাখতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এবং মিয়ানমারের সাধারণ নির্বাচনে সূচির দলের জয় সুনিশ্চিত, পরাজয় স্বীকার ক্ষমতাসীনদের। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 59 রান। সিরিজে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিকরা। টস হেরে ব্যাটিংয়ের শুরুতেই সাবধানে 2 উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস কিছুটা রক্ষণাত্মক মেজাজে শুরু করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। কিন্তু দলীয় 32 ও ব্যক্তিগত 19 রানে পানিয়াঙ্গারার প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। দ্রুতই চতুর্থকে অনুসরণ করেন লিটন, তিনি ফেরেন ব্যক্তিগত 7 রানে। দ্রুত 2 উইকেট হারিয়ে বিপাকে পড়া টাইগার ইনিংসের হাল ধরেছেন মাহমুদুল্লাহ ও কায়েস জুটি। Mash! Goodness, take that, he says. Just dances and gets. Just going back to the decision. দর্শক, এই মুহূর্তে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। খেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। ধন্যবাদ স্বপ্না আপনাকে। প্রথমে এই সমর্থকদের কথা আপনাকে আমি বলবো যে গত ওয়ানডেতে আমরা দেখেছিলাম মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু এই ওয়ানডেতে আমরা খেয়াল করলাম যে গত ওয়ানডেতে যেটা হয়েছিল যে খেলা শুরু হওয়ার অনেক আগে থেকে মিরপুর স্টেডিয়ামে অনেক লোক এসেছিল, কিন্তু এবার এই ওয়ানডেতে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেই পরিমাণে মানুষ নেই। এটার কারণ হিসেবে হয়তো বলতে পারি আজকে যেহেতু সরকারি ছুটির দিন না, সেই কারণে আজকে যেহেতু অফিসের সময় বা স্কুল কলেজের জন্য হয়তো বা অনেকে আসতে পারেননি। কিন্তু গতদিন যেটা হয়েছিল যে সবাই আসতে পেরেছে। যদিও আমরা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদেরও আমরা দেখেছি এখানে স্কুলের ড্রেস পরে বা পরে এখানে খেলা দেখতে এসেছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট যে মানুষকে কতটা উন্মাদনা দেয় সেটা হয়তো বা প্রমাণ করে দর্শকদের এই আগ্রহ দেখেই। কিন্তু খেলা শুরু হওয়ার এখন প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। এই 1 ঘন্টা পরে এখন আমরা দেখছি কিছু কিছু করে দর্শক আসছেন, অনেকেই আসছেন, এবং সবার প্রত্যাশা একটি যে বাংলাদেশ এই ওয়ানডে জয়ের মাধ্যমে টানা 5টি ওয়ানডে জয়ের একটি অনন্য রেকর্ড গড়বে এবং সেটার সাক্ষী হয়ে থাকতে চান তারা সবাই। যার কারণে দেখা যাচ্ছে যে স্কুল বা কলেজ বা অফিসের ফাঁকে বা ছুটি নিয়ে হলেও তারা এখানে আসছেন। অনেকের সাথে কথা বলেছি। তবে দর্শক সমাগম প্রথম ওয়ানডের মতো না হলেও ধীরে ধীরে মানুষ আসছেন। তো মোটামুটি আমরা আশা করতে পারি যে হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে বা আর একটু সময় হলে হয়তোবা আরো দর্শক আসবে। এবং দেখা যাচ্ছে যে আজকেও দর্শকদের মধ্যে যে একটি বিশেষ কথা বলতে হয় যে দর্শকদের মধ্যে জার্সি পরে এবং মাথায়
টুপি পরে এবং বিভিন্ন ধরনের সাজসজ্জা নিয়ে, বৈচিত্র্যময় সাজসজ্জা নিয়ে স্টেডিয়ামে ঢোকার একটি আগ্রহ এর আগেও আমরা দেখেছি, এখনো দেখছি। এতে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, এতে করে অনেকে মনে করেন যে এটা তাদের যতটা উদ্যম দেয় এবং তারা যখন গ্যালারিতে বসে বাঘের গর্জন দেন, টাইগাররা মাঠে যারা খেলেন তাদের ভিতরে কোটি মানুষের একটা উদ্যম কাজ করে, এটি তারা বলছেন, তারা মনে করেন এটাই। অর্থাৎ ক্রিকেট যে তাদের ভালো লাগার জায়গা, তাদের ভালোবাসার জায়গা, সেটি তো আছেই, এবং তাদের এই ভালো লাগাটা এবং তাদের এই উদ্যমটা তারা খেলোয়াড়দের মাঠেও ছড়িয়ে দিতে চান। সেজন্য প্রত্যাশা তাদের যে এই ওয়ানডে জয়ের মাধ্যমে বাংলাদেশ টানা 5ম সিরিজ জয় করতে পারবে। আর তাদের প্রত্যাশা আসলে টানা শুধু সিরিজ জয় নিয়ে, তাদের প্রত্যাশা আরো বেশি যে শুধুমাত্র সিরিজ জয় নিয়ে বাংলা ওয়াশ করাও সম্ভব জিম্বাবুয়ে দলকে। বাংলাদেশ বর্তমানে যে পারফরমেন্স আছে, যে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই প্রত্যাশা তাদের। আর নিরাপত্তার কথা আপনাদেরকে আর একটু বলবো, এর আগেও বলেছি যে নিরাপত্তা নিয়ে যে বিতর্ক হয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়টি নিয়ে বারবার কথা হয়েছে, কিন্তু নিরাপত্তা এখানে অনেক জোরদার করা হয়েছে বলে এখানে কর্তব্যরতরা জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো সর্বোপরি যাই হোক, খেলোয়াড়রা আছেন, খেলছেন, যদিও 2টি উইকেট পড়ে গিয়েছে, কিন্তু আজকে অন্যান্যরা ভালো খেলবেন। নিচের সারি যারা ব্যাটসম্যান আছেন, অভিজ্ঞ আছেন, তারা অনেক ভালো খেলবেন, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। তো এখান থেকে, মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ খবর। দর্শক, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। বিশ্বের 50টি স্বল্পোন্নত দেশের জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাংলাদেশ আরও 17 বছর কম খরচে ওষুধ তৈরি ও কেনাবেচা করতে পারবে। এ বছরের 31 ডিসেম্বর মেধাস্বত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই WTO এ সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বিস্তারিত শাফি জাহিদের রিপোর্টে। চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাস্বত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাস্বত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় WTO। আর এজন্য 2033 সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা। এ ছাড়ের ফলে মেধাস্বত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। 16 কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায়, তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এ আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয়, তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি। তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয়, তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম, এখন আমরা সেই দামেই ওষুধ পাবো। আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয়, তাহলেও আগামী 9 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। আগামী 15 থেকে 18 ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি ও তদারকি না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্র ধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ ও পুলিশের কর্মকর্তারা বলছেন, উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না। কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে
45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরার গুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব, তবে এইচডি মানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিকমতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তো ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেখাচ্ছে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তা কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি, সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিকিকিনিও। এই অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত থাকছে ফেরদৌস লিপির রিপোর্টে। 90-এর দশকে পাঠক সমাবেশ নামে ছোট্ট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপার মার্কেট বইয়ের বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা সহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা। সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সবকিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণ চাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। অ্যাক্সিডেন্টের পরে তখন আড্ডাটা ওইভাবে জমে না এবং সবাই ওইভাবে কেউ আসতেও চায় না। এই যে প্রাণচাঞ্চল্য ছিল এই ঘটনার পর এটি স্তব্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ওই ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা বিক্রিও। মানুষ এখন ভয়ে আসতে চায় না, কারণ এখানে খুন হয়ে গেছে। আগের তুলনায় কোনো বেচাকেনাই নাই, আমরা খুব কষ্টের মধ্যেই আছি। প্রকাশকরা জানালেন এখনো ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তাদের। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছেন ইতিমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। আমাদের নিরাপত্তাটা আসলে নিশ্চিদ্র হচ্ছে না। তা আমি মার্কেট কমিটির কাছে দাবি জানাবো যে প্রবেশ মুখ সংকুচিত করে সন্দেহভাজন লোকদেরকে আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের সিভিলে কিছু নিরাপত্তা কর্মী পুরো মার্কেটটাতে ঘুরতেছে ফিরতেছে, তারপর প্রশাসন থেকেও আমাদেরকে পুলিশ দিয়েছে, তারাও ঘুরতেছে। গত 31শে অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরিফিন দীপনকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধতা পাওয়ার সম্ভাবনা নেই অভিবাসীদের। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে আগামী পৌরসভা নির্বাচন। এই সংক্রান্ত অধ্যাদেশটি আইন আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2015। এছাড়া বৈঠকে বীমা কর্পোরেশন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি জনস্বার্থের বিষয়টি নিশ্চিত করে আইনটি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেয় মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটেগরির তালিকাভুক্ত প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ধারা 19-এর বিধান সাপেক্ষে কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয় ওই কথাগুলো অতিরিক্ত যোগ করা হয়। দলীয় পদ্ধতিতে যাওয়া হয় একইভাবে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার জানাজা বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
সকাল 9টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আসমা কিবরিয়া। তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আসমা কিবরিয়ার মৃত্যুর খবর জানার পরপরই আত্মীয় স্বজন, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা ইউনাইটেড হাসপাতালে ভিড় করেন। পরে হাসপাতাল থেকে আসমা কিবরিয়ার লাশ গুলশানের বাসায় নেওয়া হলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আম্মা 9:10 মারা গেছেন ইউনাইটেড হাসপাতালে। হার্ট অ্যাটাক হয়েছে। উনি অনেক বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘ 6 বছর ধরে যুদ্ধ করছেন বিভিন্ন অসুখের সাথে। আর জানাজার টাইম আমরা দিয়েছি বাদ আসর আজাদ মসজিদে, আর বাদ মাগরিব দাফন হবে বনানী গোরস্থানে। জানাজা আর দাফন আমার বাবার পাশে। দেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনার সার্কিট হাউসে ব্রিফ করছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জঙ্গি তো অনেকে বেল হয়েছে, ঠিক। যারা বেল নিয়ে এসছে দুই ধরনের গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে বেল নিয়ে এসে পলাতক হয়েছে, আর একটা গ্রুপ কিন্তু বেল নিয়ে এসে আবার তার নর্মাল যে স্বাভাবিক পেশা সেই পেশায় নিয়োজিত আছে। এই দুই গ্রুপের যারা বেল নিয়ে আসে, আমি আপনাদের বলতে পারি আমরা কিন্তু তাদেরকে বেল মনিটরিং করি। মিনিং কে ভিতরে আছে, কে বেল নিয়ে বাইরে আসলো, আসার পরে সে কি পলাতক হলো নাকি সে এলাকায় থাকলো, এগুলো কিন্তু আমরা মনিটরিং করি এবং এগুলো আমাদের ওয়াচে আছে। আপনারা জানেন যে যারা যুদ্ধাপরাধী তারা এটা বাচ্চা কোনটা, এটা আপনারা জানেন যে যুদ্ধাপরাধী যারা, তারা 1971 সালে একটি নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। নিরীহ মানুষকে কিভাবে খুন করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে গ্রামের পরে গ্রাম, এবং সাধারণ মানুষকে বিনা কারণে নির্মমভাবে তারা হত্যা করেছে। এই হত্যা, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ ছিল 71-এর যারা মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ তাদের কর্মকাণ্ড। এবং আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার পরে কিন্তু বাংলাদেশে তারা একই জিনিস করার চেষ্টা করেছে বারবার। এবং এই কারণে এদের যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে আমরা সবাই অবগত, আপনারা সহকারে দেশের মানুষ অবগত। অতএব এইটাকে কেন্দ্র করে যে ধরনের ঝুঁকি বা হুমকি থাকবে বা আছে, সেগুলোকে অবশ্যই আমরা আমাদের যে সিকিউরিটি প্ল্যান, সেই প্ল্যানের জন্য বিবেচনা নিয়ে থাকি, এখনো বিবেচনা নিচ্ছি। দ্যাট উইল বি লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, বলেন। আজকে আপনাদের মিটিংটা তো কনফিডেন্সিয়াল ছিল, মিটিংটা খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এগুলো উপস্থিত আছেন। তো আমার কাছে যে প্রশ্ন, যে আপনারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে যেটি দৃশ্যমান হবে, মানে আমরা জনগণের স্বার্থে যেটি হবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, তো সেইগুলোকে আমাদের বলা যাবে যে জিনিসগুলো আপনারা নিয়েছেন। আমরা শুধু এটুকুই আপনার সঙ্গে এই পর্যায়ে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা চাই যে খুলনা অঞ্চলের, বৃহত্তর অঞ্চলের মানুষ যাতে করে আতঙ্কমুক্ত পরিস্থিতিতে বসবাস করতে পারে, স্বাভাবিক কর্মকাণ্ডে তার পেশার কাজে নিয়োজিত হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এবং এখানে আমরা এই ধরনের কাজ যাতে করার দুঃসাহস কেউ না দেখায়, আমাদের সেই প্রস্তুতি আমাদের সবসময় জারি রাখতে হবে। আমরা মূলত সেই বিষয়গুলোকেই সামনে রেখে এখানে কথা বলেছি, আলোচনা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাক। দর্শক, দেশে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা সার্কিট হাউসে ব্রিফ করছিলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরে খবরে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি দেশকে এক ধরনের বিশেষ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সকালে শিল্পকলা একাডেমিতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোড়া আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বিএনপির সংলাপ আহ্বানের জবাবে জানান, প্রতিক্রিয়াশীলদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। গুপ্ত হত্যা, হামলা এবং
দেশের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে সরকার যেন তাদের সাথে সংলাপে বসতে বাধ্য হয়। আমরা প্রতিক্রিয়াশীলদের সাথে ঐক্য করতে পারি না। যাদের হাতে রক্ত, যাদের হাতে পোড়া মানুষের গন্ধ, তাদের সাথে আলোচনা হতে পারে না, বরং তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোই হচ্ছে আমাদের লক্ষ্য। নাশকতার 3 মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ইনায়েতুর রহিম ও আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় শওকত মাহমুদের বিরুদ্ধে 28টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে আজ 3টি সহ 5টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। বর্তমানে কারাগারে আছেন শওকত মাহমুদ। গত 18 সেপ্টেম্বর নাশকতার বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করেন পুলিশ। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 89 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের অনেকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, নাশকতার লক্ষ্যে জামায়াত শিবির ও বিএনপি কর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার 7টি উপজেলা অভিযান চালায় যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত তাদের এই অভিযানে 46 জনকে আটক করা হয়েছে। একই সময়ে নাশকতা প্রতিরোধে ঝিনাইদহের 6টি উপজেলায় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা নাশকতার অর্থ যোগানদাতা সহ 17 জন জামায়াত শিবির কর্মীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে তারা। এছাড়া সাভার থেকে রূপনগর থানার জামায়াতের রকুন সহ 7 জন, আশুলিয়া থেকে 10 জন ও ধামরাই থেকে 9 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক সিও তারিক সাইদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মামলার চার্জশিটের বিরুদ্ধে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলামের নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশিক ইমাম এই আদেশ দেন। এ সময় র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ গ্রেফতারকৃত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের নির্দেশে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া আইনজীবী চন্দন সরকার ও ড্রাইভার ইব্রাহিম হত্যার মামলাটির বিচার প্রক্রিয়া শুরুর জন্য জজ কোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বরিশালের উজিরপুরে মাইক্রোবাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায়, সকাল 7টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের শানুহার এলাকার ফরিদপুরগামী মালবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবুল ও ইসমাইল নামে 2 জন মারা যান। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন। ঘন কুয়াশার কারণে এই পিকআপ এবং মাইক্রোটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে পিকআপে থাকা সুপারি ব্যবসায়ী আপন 2 ভাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং মাইক্রোর যাত্রী 6 জন, 5-6 জন গুরুতর আহত হয়। রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকা থেকে 4 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় গুলি বিনিময়কালে পুলিশের 4 সদস্য ও ছিনতাইকারী দলের 2 সদস্য আহত হন। পুলিশ জানায়, গতকাল বিকেল 4:15টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকার টুডে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের কর্মচারী জুয়েল হোসেন 39 লাখ টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয়ে কয়েকজন ছিনতাইকারী তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় নিয়ে যায়। সন্ধ্যায় তাকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা খবর দিলে ছিনতাইকারীদের ধাওয়া করে আটকের চেষ্টা করে পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে 4 পুলিশ সদস্য ও ছিনতাইকারী দলের 2 সদস্য আহত হয়। এ ঘটনায় একজনকে পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, পিস্তল, 3 রাউন্ড গুলি, হ্যান্ডকাপ ও বেশ কয়েকটি মোবাইল সেট ও নগদ 15 লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইন ও ছিনতাইয়ের অভিযোগে 2টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ উপস্থিত টের পেয়ে যখন দেখছে তারা যেতে পারছে না, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তাদের গুলিতে পরে পাল্টা গুলি করে জবাব দেয়। গোলাগুলির এক পর্যায়ে কিছুক্ষণ গুলি থামলে আমরা তারা যে মাইক্রোবাসটা নিয়ে এখানে ঢুকেছিল সেই মাইক্রোবাসটা দেখতে পাই এবং সেটা উদ্ধার করি এবং তারপরে দেখি তার এখান থেকে 2 জন
মোট 4 জন ডাকাতকে আমরা আটক করি। যশোরে তল্লাশিকালে সিগন্যালে অমান্য করায় পুলিশের রাইফেলের বাটের আঘাতে আবু দাউদ নামে এক মোটরসাইকেল আরোহীর মাথায় জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় শহরের শঙ্করপুরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ দোকানের কর্মচারী রাজুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের বাড়িতে ফিরছিলেন মোটরপার্স ব্যবসায়ী আবু দাউদ। টহলরত পুলিশের এক সদস্য মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরোহী আবু দাউদকে পেছন থেকে রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি একটা শব্দ পেলাম যে পুলিশের সিপাহীটা দাঁড়াইছিল, উনি কারোর আঘাত করছে। তা আমি দোকান থেকে দৌড়ে বাইরে যেয়ে দেখি যে মোটরসাইকেলে যাচ্ছিল একটা ছেলে ওই ট্রাকের ওই মাথার দিকে পড়ে আছে। হয়তো তার অবজারভেশনে রাখতে হবে 24 আওয়ার্স, তারপরে তার কন্ডিশন বোঝা যাবে যে কোন পর্যায়ে গেছে। আমরা সাথে সাথে তাকে হসপিটালে এনে তার সমস্ত ওষুধপত্র সহ সমস্ত ডাক্তারি পরীক্ষা করাই এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করছি। ঘটনার ব্যাপারে যদি কারো কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয় এই ইউনিটের পরীক্ষা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরীক্ষার শুরুতেই হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবছর মোট 9টি ইউনিটে 56টি বিভাগে আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। 100 মার্কের অ্যানসার হয়েছে, তো আশা করছি যে চান্স হবে। পরীক্ষা ভালোই হয়েছে। ইংলিশ বাংলা, ইংলিশটা খুবই ইজি হয়েছিল একটু অন্যান্য দিনের তুলনায়। 100 মার্কের কোশ্চেন ছিল বাংলা, সাধারণ জ্ঞানটা মোটামুটি হয়েছে, বাট ইংলিশটা একটু কঠিন হয়েছিল মনে হচ্ছে। মেয়ে তো বলছে পরীক্ষা ভালো হয়েছে, ইনশাআল্লাহ চান্স পাইবে। মোটামুটি সহজ ছিল, সবই অ্যানসার করতে পারছি, চান্স হবে আশা করছি। নিম্ন মধ্যম আয়ের দেশের নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কূটনীতিকদের আরও সক্রিয় অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইউরোপের বাজারে মন্দা এবং টিপিপি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ তাদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক। পুরনো বাজারে অবস্থান ধরে রাখা ও নতুন বাজারে সম্ভাবনা সৃষ্টির জন্য তাই প্রয়োজন হয় প্রচারণার। আর বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি সহ সম্প্রতি নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হওয়ায় রপ্তানি বাড়াতে বাংলাদেশের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার ফলে আমাদের অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, বিশেষ করে বাজার সুবিধার ক্ষেত্রে। আর নতুন ধরনের আসলে নেগোসিয়েশন দরকার হয়। বাংলাদেশ কারোর সাথে গিয়ে এফটিএ করতে চায়, সেই ধরনের অগ্রগতিটি এখনো সীমিত পর্যায়ে। আমাদের কূটনীতি যারা দেশে বিদেশে কাজ করতেছেন তারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে কখনো কাজ করেননি। ইংল্যান্ডে মার্কেট করে আসছি, আমি জার্মান গেছি মার্কেট করতে, কিন্তু আমি কখনো আমাদের কূটনীতিকদের ওইভাবে কাজ করতে দেখিনি। এমন অবস্থায় প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে দেশ ও দেশের বাইরে কাজ করা সরকারি আমলাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন ব্যবসায়ী। একটা দেশের সাথে সুসম্পর্ক রেখে আমাদের দেশের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় বহির্বিশ্ব থেকে, সেইটাই হতে হবে আমাদের মূল মন্ত্র। আর এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভবিষ্যতের লক্ষ্য পূরণে কূটনীতিক নিয়োগের ক্ষেত্রে সরকারকে এখনই নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন এই সাবেক কূটনীতিক। এখানে দ্য বেস্ট এন্ড দ্য ফাইনেস্ট, দ্য মোস্ট কম্পিটেন্ট তাকেই অ্যাপয়েন্ট করা উচিত। সে যদি বাই চান্স আপনার পার্টির হয় ভালো, যে না হয় হু কেয়ারস। চলমান বিশ্ব রাজনৈতিক সংকট কিংবা আঞ্চলিক স্বার্থের বিপরীতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কূটনীতিকদের দক্ষতা বাড়ানোর দিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ন্যাশনাল ইন্টারেস্ট প্রমোট করলেই আপনার পার্টির ইন্টারেস্ট প্রমোট হবে। মোস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। কয়েকদিন পরেই আমন ধান উঠতে শুরু করবে, কিন্তু প্রতিকূল অবস্থার কারণে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত রাজশাহীর কৃষকেরা। তবে কৃষি বিভাগ জানায়, প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হলেও তার লক্ষ্য অর্জনে প্রভাব ফেলবে না। আর বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি সরকার কৃষকের কাছ থেকে ধান না কিনলে ক্ষতিগ্রস্ত হবে তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান।
পাতামরা রোগ, অতিবৃষ্টি আর পোকার আক্রমণ সামলে রাজশাহীর দিগন্ত জুড়ে মাঠের পর মাঠ এখন সোনার ছড়া। কৃষকরাও ব্যস্ত আমন ধান ঘরে তুলতে। তবে কি পরিমাণ ধান গোলায় উঠবে তা নিয়ে চিন্তিত তারা। বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। তবে নতুন ধান উঠলে দাম কমার আশঙ্কা করছে কৃষকেরা। যে অনুযায়ী ফলন হয়েছে আর যে দাম ধানের সে অনুযায়ী আপনার কিন্তু ওই খরচটা উঠবে। বিঘা প্রতি ধানের খরচ পড়ছে 13,000 টাকা। যদি বাজার 700 টাকা মূল থাকে তাহলে কৃষকেরা কিছু টাকা পাবে। সরকার যদি আমাদের ন্যায্য মূল্যে ধানগুলো কিনে তাহলে আমরা হয়তো কিছুটা এগোতে পারবো। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে ধানের কিছু ক্ষতি হলেও পূরণ হবে লক্ষ্যমাত্রা। সার এবং বীজেরও কোনো সংকট দেখা দেয়নি। এই প্রেক্ষিতে চাষিরা খুব ভালোভাবে আমরা ধান উৎপাদন করতে পেরেছি। কাজে আমরা মনে করছি যে এবার ফলনের দিক দিয়ে অন্তত আমরা কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন হব না। এদিকে সরকারের প্রতি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি ব্যবস্থাপনায় যদি ধান কেনা যায় তাহলে কৃষক এবং বাংলাদেশে যারা কনজিউমার মানে ভোক্তা তারা দুই উপকৃত হবে। চলতি বছরে রাজশাহীতে ৭৪,২৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৮,৪৮২ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নিবন্ধিত জেলে তালিকায় ভিন্ন পেশার মানুষের নাম থাকায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বরগুনার প্রকৃত জেলেরা। এর উপর ১ নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় এই অঞ্চলের জেলেরা মানবেতর জীবন কাটাচ্ছে। এসএন সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনার পাথরঘাটা উপজেলার বাজারে গত ৫ থেকে ৬ বছর যাবৎ চায়ের দোকান চালাচ্ছেন সাগর নামের এই ব্যক্তি। কোনোদিন জড়িত ছিলেন না মাছ ধরা পেশায়, অথচ জেলে তালিকায় রয়েছে তার নাম। আমার কার্ড আছে, আমার কার্ড কিভাবে হয়েছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো এই ব্যবসা নিয়ে আছি, এদিকেই আমি চলি। শুধু সাগর নয়, জেলে না হওয়া সত্ত্বেও উপজেলার অনেকেরই নাম রয়েছে জেলে তালিকায়। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। কমিশনার যাই কইছে এইটা পাস করে দেন, মৎস্য বিচারের হারা এইটা পাস করে দিয়েছে, আর যারা জেনুয়ালি যাইলে হারা অনেক মানে পায় না। কয়েকবার নাম নিয়েছে, কোনো কাটায় নাই। তাই তো আমি জাল বাইতেছি, আর যাগো রিক্সা চালায় দিনমজুরি কাম করে তারা তো জেলে কাটে চাল পায়। যারা জেলে না হওয়া সত্ত্বেও নিবন্ধিত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই বলে জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। যারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যাচ্ছে তাদের নিবন্ধন থেকে জেলে নিবন্ধন তাদের তালিকা থেকে বাদ দেওয়ার এরকম আমাদের কোনো নির্দেশনা নাই। যদি এরকম নির্দেশনা পাই তা আমরা ব্যবস্থা নিব। প্রতি বছর জেলে তালিকায় নতুন করে যারা জেলে পেশায় আসছে তাদের নাম নিবন্ধন করা হলেও যারা জেলে পেশা পরিবর্তন করছে তাদের নাম কর্তন করা হচ্ছে না, যার ফলে জেলেদের জন্য আসা যে কোনো সহযোগিতা সঠিকভাবে প্রকৃত জেলেরা পাচ্ছে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার পাশাপাশি নানা হয়রানির অভিযোগ রয়েছে রোগীদের। আর নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সেবা দেওয়ার কথা জানালেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছর আগে সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করে নামকরণ করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এমন আশায় শুধু চাঁদপুর নয়, পাশের লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার রোগীরাও সেবা নিতে আসেন এই হাসপাতালে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া সহ নানা হয়রানির কথা জানান তারা। বিভিন্ন ঝামেলা পরে অনেকক্ষণ বসে থাকা লাগে। সরকারি হাসপাতাল ঠিক, কিন্তু অত বেশি গুরুত্ব নেই। ইনজেকশন পোস্ট করতে আসলো 100 টাকা চায়, 100 টাকা না দিলে ওনারা ইনজেকশন করেন। হসপিটাল নিয়ে আসছি এক্সরে করার জন্য, যেহেতু এখানে এক্সরে নাই বিধায় আমি বাইরে থেকে এক্সরে করে নিয়ে আসছি। এই অবস্থায় চিকিৎসক সহ জনবল সংকটের কথা জানিয়েছেন নার্স ও চিকিৎসকরা। নার্স স্টাফ থাকার কথা, ওই তুলনায় আমাদের ওরকম স্টাফ নেই, ডাক্তার সেভাবে নেই। বাট আমরা চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি যে এখানে ট্রিটমেন্টটা ঠিকমতো দেওয়ার। অবশ্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডাক্তার, নার্স এবং অন্যান্য জনবলের ঘাটতি আছে এবং অন্যান্য সরঞ্জামাদি ঘাটতি আছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়াছি। চাঁদপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মচারী সহ 288টি পদের বিপরীতে 67টি পদ শূন্য রয়েছে।
সময় সংবাদ, চাঁদপুর। যুক্তরাষ্ট্রের 1,10,00,000 অবৈধ অভিবাসীদের বৈধতায় সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত পোষণ করার পরও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসীদের বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের পরিচালক সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তু পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জনসংখ্যার শতকরা 55% নাগরিকই অভিবাসী, আর অভিবাসী জনসংখ্যার মধ্যে সিংহভাগই তরুণ কর্মশক্তি। এই বিশাল অভিবাসী কর্মশক্তিকে কাজে লাগাতে না পারলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলে মনে করছে দেশটির বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিনিউইং আমেরিকা সিরিজে অভিবাসী নীতির ভবিষ্যৎ শীর্ষক নীতি নির্ধারণী আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশন। যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণাধর্মী সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন সভায়। কাউন্সিল অন ফরেন রিলেশনের সিনিয়র ফেলো টেড এলডেন বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশের হার বর্তমানে রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। গত 5 বছরে এদেশে অভিবাসী প্রবেশের সংখ্যা কমে এসেছে। যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বেশি থাকলে বেশি অভিবাসী আসে, আবার কাজের সুযোগ কমে গেলে কম অভিবাসী আসে। তবে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এ সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে এসেছে। এদিকে আলোচনার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তরে সময় টেলিভিশনকে সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার যুক্তরাষ্ট্র থেকে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বহিষ্কারের চিন্তাকে অবাস্তব বলে উল্লেখ করেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবচেয়ে ভালো সমাধান অভিবাসীদের বৈধতার পথ সুগম করা। 2012 ও পূর্ববর্তী সময়ে প্রতি বছর 4 লাখ অভিবাসীকে বহিষ্কার করেও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্র সরকারকে পিছু হটতে হয়েছে বলেও মন্তব্য করেন এই ইমিগ্রেশন কমিশনার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। মিয়ানমারের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগেই ইউএসডিপি নেতা তেউর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানায়। এর আগে সোমবার সকালে ইয়াঙ্গুনে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে এনএলডি জয়ী হতে যাচ্ছে বলে আভাস দেন বিরোধী দলীয় নেতা অং সান সুচি। রোববার ভোট গণনা শুরুর পরপরই ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরের সামনে জড়ো হয় দলটির শত শত সমর্থক। এনএলডির প্রতীক লাল রঙের পোশাক ও পতাকা হাতে আনন্দ উল্লাসে মেতে ওঠে অনেকেই। এনএলডি জয়ী হবে এমন বিশ্বাস নিয়েই আমি অং সান সুচিকে ভোট দিয়েছি। আমরা অবশ্যই সফল হব। মিয়ানমারে 25 বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক এই নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। রাত পোহাতেই সোমবার সকালে ইয়াঙ্গুনবাসীকে দেখা যায় পত্রপত্রিকার দোকানের সামনে ভিড় করতে। নির্বাচনের ফল কি হয় সেই উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। আমি, আমার বন্ধুরা সবাই নির্বাচনের চূড়ান্ত ফলের অপেক্ষায় আছি। যে দলই জয় পাক না কেন, আমরা আশা করি তারা জনগণের কল্যাণে কাজ করবে। এরই মধ্যে সেনা সমর্থিত ক্ষমতাসীন সরকার নির্বাচনে সুচির দলের কাছে পরাজয় মেনে নিয়েছে। ইউএসডিপির কেন পরাজয় হলো তার কারণ অনুসন্ধান করা হবে বলে দলটির এক নেতার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সোমবার সকালে ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরে পৌঁছান সুচি। এ সময় তিনি সমর্থকদের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। অনেক সময় পেরিয়ে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ হয়নি। তবে আমার মনে হয় নির্বাচনের ফল কি হতে যাচ্ছে তা সবাই জানেন। 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে ক্ষমতায় আসে ইউএসডিপি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক জেনারেল থান শোয়ে। তার পরপরই প্রধানত পাশ্চাত্যের চাপে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বোমার আঘাতে সিনাইয়ে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে মিশরীয় তদন্ত দল। রোববার মিশরের তদন্ত দলের এক সদস্য নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিটের রেকর্ডারে যে আওয়াজ শোনা গেছে তা বোমা বিস্ফোরণেরই। এদিকে বিমানটি বোমা হামলাতে বিধ্বস্ত হয়েছে এমন শঙ্কা থাকায় মিশর থেকে নিজ দেশের পর্যটকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনছে রাশিয়া সরকার।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইজাক ক্যাথেড্রাল থেকে রোববার গুনে গুনে 224 বার ঘণ্টার ধ্বনি শোনা যায়। মিশরে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে সেখানে একটি শোক সভার আয়োজন করা হয়। শোকে মুহ্যমান হয়ে পড়েন স্বজনরা। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তারা অভিযোগ করেন, নাশকতাই কেড়ে নিয়েছে প্রিয়জনের প্রাণ। খুবই দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনায় আমরা আমাদের আত্মীয় স্বজন হারিয়েছি। এখনো স্পষ্ট করে আমাদের কিছুই বলা হচ্ছে না, কিন্তু বোমা হামলার কথা কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না। সরকারের উচিত আরো বিস্তারিত তদন্ত করা। এরই মধ্যে মিশরের তদন্ত দল জানিয়েছে তারা 90% নিশ্চিত যে বিমানটি বোমা হামলাতেই বিধ্বস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় তদন্ত দলের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানের ব্ল্যাক বক্সের ককপিটের রেকর্ডিংয়ে যে শব্দ শোনা গেছে তা বোমা বিস্ফোরণের। এদিকে মিশর থেকে কড়া নিরাপত্তায় ফিরিয়ে আনা হচ্ছে রুশ পর্যটকদের। রুশ উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে আরো 11,000 নাগরিককে এরই মধ্যে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। আরো বেশ কিছু পর্যটককে মস্কোতে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী আর্কেডি বরকোভিচ। গেল শুক্রবার থেকে রাশিয়া মিশর রুটে নিয়মিত বিমান চলাচল বন্ধ রয়েছে। গেল 31 অক্টোবর 224 জন যাত্রী নিয়ে সিনাইয়ে বিধ্বস্ত হয় রুশ মেট্রোজেটের একটি বিমান। এরপর 2 দফায় আইএস বিমানটি বিধ্বস্ত করার দাবি করে সামাজিক মাধ্যমে বার্তা পাঠায়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আর্থিক খাতকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে চলতি মাস থেকেই যৌথভাবে কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। বেশ ব্যয়বহুল প্রক্রিয়া হলেও এ ধরনের ক্ষতি ঠেকাতে তৎপর দুই দেশই। আপাতত পরীক্ষামূলকভাবে শুধুমাত্র নিউ ইয়র্ক ও লন্ডনের পুঁজি বাজারে কাজ শুরু করলেও পরবর্তীতে আর্থিক খাতের অন্যান্য প্রতিষ্ঠানকেও আনা হবে নজরদারিতে। উন্নত দেশগুলোতে সাইবার আক্রমণের মাধ্যমে বিভিন্ন আর্থিক খাতের ক্ষতির বিষয়টি নতুন কিছু নয়। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেমন কোটি কোটি ডলার লোকসানের শিকার হচ্ছে, তেমনি ব্যক্তিগত তথ্য ও অর্থ হারিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরাও। তবে শুধু সাইবার আক্রমণই নয়, অনেক সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণেও একই রকম ভোগান্তিতে পড়তে হয়। আর এ সমস্যা সমাধানে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়। আর এরই অংশ হিসেবে চলতি মাসেই নিউ ইয়র্ক ও লন্ডনের পুঁজিবাজারে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে। যথাসাধ্য খরচ কমানোর মাধ্যমে তৃতীয় একটি কোম্পানিকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি নতুন নতুন সব ডিভাইস সংযোজনের মাধ্যমে বিভিন্ন গ্রাহক সেবা চালু করবে। ডিজিটাল যুগে এ ধরনের সমস্যা ডিজিটালি সমাধান করতে হবে। আটলান্টিক মহাসাগরের দুই তীরের ব্যবসা বাণিজ্যই এখন সাইবার আক্রমণের ঝুঁকির মুখে রয়েছে। গত মাসেও ব্রিটিশ টেলিকম কোম্পানি টকটক হ্যাকিং এর শিকার হওয়ায় 40 লাখ গ্রাহক এবং মার্কিন কোম্পানি টি মোবাইলের 1,50,00,000 লাখ গ্রাহক ক্ষতির মুখে পড়েছে। হুমকির তালিকায় নাম রয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকেরও। মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের সাইবার অপরাধ ঘটার সুযোগ সবচেয়ে বেশি থাকে। হ্যাকাররা এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। প্রাথমিক পর্যায়ে তারা আপনার সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেবে এবং তারপরই আঘাত হানবে। মূলত মার্কিন ট্রেজারি বিভাগ, ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়, ব্যাংক অব ইংল্যান্ড এবং দুদেশের গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে এক্ষেত্রে নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। এর আগে স্ত্রীকে সময় দিতে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে টাইগারদের হয়ে খেলতে তাকে মাঠে দেখা যাবে না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে কদিন আগেই সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন সাকিব। আনুষ্ঠানিক অনুশীলনে তিনি জানিয়েছিলেন স্ত্রী শিশিরের অনুপ্রেরণাতেই ওই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট শিকারের পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেল্লেতে প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 7:30টায় মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের একটি ম্যাচও জিততে না পারায় বেশ চাপে আছেন ক্যারিবিয়ানরা। তবে টি-20তে বরাবরই ভালো খেলা ওয়েস্ট ইন্ডিজ এবার ঘুরে দাঁড়াতে চায়। যদিও লঙ্কানদের বিপক্ষে রেকর্ডটা সুখকর নয় ড্যারেন স্যামির দলের। টি-20তে এই দুই দলের এখন পর্যন্ত 6 বারের দেখায় 5 বারই জিতেছে টি-20-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে ক্যারিবীয়দের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায়ের একটি রচিত হয়েছিল শ্রীলঙ্কার মাটিতেই।
2012 সালের টি-20 বিশ্ব আসরের ফাইনালে স্বাগতিক লঙ্কানদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা। এবার সেই জয়কেই প্রেরণা হিসেবে নিয়েই মাঠে নামতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। This time is Nitin Kumar Das opens his account with the wicket. সাকিব ছাড়াই মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্য টাইগারদের। টসে হারলেও লড়াকু স্কোর গড়তে মারমুখী ব্যাটিং বাংলাদেশের। ওষুধের মেধা সত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরো 17 বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলছে পুলিশ। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ, কমে গেছে ক্রেতা সমাগম। নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। এবং মিয়ানমারের সাধারণ নির্বাচনে সুচির দলের জয় সুনিশ্চিত, ফল ঘোষণার আগেই পরাজয়ের শিকার ক্ষমতাসীনদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।